সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের লেকচারে আমরা জানতে চাচ্ছি রিঅ্যাকশন রেট এবং রিঅ্যাকশন অর্ডার সম্পর্কে। গত ভিডিওতে আমরা যা দেখেছি যে আহ, এ থেকে পি নামে একটা রিঅ্যাকশন, যখন এ থেকে পি তৈরির সময় একটা রিঅ্যাকশন দেখানো হয়েছে, এক্ষেত্রে রিঅ্যাকশন রেটটি আমাদের এ নামের যে রিঅ্যাকটেন্টটা রয়েছে তার উপর নির্ভর করে, এবং এর উপরে আমরা আলফা নামের একটা পাওয়ার দিয়েছি যাকে আমরা রিঅ্যাকশন অর্ডার বলছি। এই অর্ডারটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, যেগুলো কিছু হতে পারে। তো 0 হলে জিরো অর্ডার রিঅ্যাকশন, 1 হলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, 2 হলে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। সো আমরা দেখতে যাচ্ছি যে জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য কিভাবে কেমিক্যাল কাইনেটিক্সটা ইনভলভ থাকে। জিরো অর্ডার রিঅ্যাকশন। সো জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য আমরা দেখছি যে রেট ইজ প্রপোর্শনাল টু এ এর কনসেন্ট্রেশন তার উপরে আলফা। তো এক্ষেত্রে আলফার ভ্যালুটা হচ্ছে 0 0। সো এক্ষেত্রে আমরা যদি দেখি এভাবে এভাবে লিখতে পারি, মাইনাস ইজ ইকুয়ালস টু কে দিতে পারি, কে ইন্টু 1। কে কেন দিলাম, কেন হচ্ছে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা তুলে দিয়ে একটা কে, সেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট যাকে আমরা নাম দিচ্ছি সেটা লিখলাম, এবং এ টু দি পাওয়ার 0 হচ্ছে 1, এভাবে লেখা হলো। তো সেক্ষেত্রে এবার আমরা যদি এটাকে আহ, এভাবে লিখতে পারি, ইজ ইকুয়ালস টু কে ডিটি, এভাবে লিখতে পারি, এবং পরবর্তীতে ইজ ইকুয়ালস টু মাইনাস কে ডিটি। ওকে। সো এবার আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কিভাবে আসবে, কারণ এটাকে আমরা শর্ট একটা টাইমের ইন্টারভালে রিঅ্যাকশন রেটটা নির্ণয় করেছি। আমাকে টোটাল টাইম ল্যাপসের মাধ্যমে যদি নির্ণয় করতে যদি চাই, তো সেক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশন করতেই হচ্ছে। ইন্টিগ্রেশন করলে কি আসবে, ইন্টিগ্রেশন করলে এভাবে আসবে যে এ ইজ ইকুয়ালস টু মাইনাস কে টি প্লাস কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টটার মান কত, এই কনস্ট্যান্টের মান হচ্ছে যখন টাইম ইজ ইকুয়ালস টু যখন 0, টি ইজ ইকুয়ালস টু যখন 0, তখন এ এর কনসেন্ট্রেশন হচ্ছে সবচেয়ে হাই। এর কনসেন্ট্রেশন হচ্ছে আমরা যদি জিরোটা যদি এখানে বসায় দিই, বসিয়ে যদি চিন্তা করি, এখানে 0 হলে তো এ এর কনসেন্ট্রেশন সবচেয়ে হাই, সেটা হচ্ছে যে এ নট বলতে পারি। তো অর্থাৎ কনসেন্ট্রেশন বা কনস্ট্যান্টটা ভ্যালু হতেছে এ নট। ওকে। সো এখানে যদি আমরা টোটাল জিনিসটা যদি বসিয়ে চিন্তা করি, যে এ ইজ ইকুয়ালস টু মাইনাস কে টি প্লাস এ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তো এরকম একটা আমাদের কাছে আহ চলে আসবে, ফর্মুলা চলে আসবে লাস্ট অফ অল, যদি আমরা ইনিশিয়াল এটাকে একটু নর্মালাইজড যদি করে নেই। তো এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি চাইলেই, যে ভেঙে লেখার প্রয়োজন খুব একটা নেই। তো নির্ভর করছে যে কিরকম গ্রাফিক্যাল এক্সপ্রেশনটা চাচ্ছে, তার উপর নির্ভর করছে যে কিভাবে এটাকে লিখতে হবে। তো এটার উপর ভিত্তি করে আমরা কিছু গ্রাফিক্যাল এক্সপ্রেশন এখান থেকে দাঁড় করাতে পারি, এখান থেকে। সো গ্রাফিক্যাল এক্সপ্রেশন গুলো কেমন হবে দেখা যাক। সো প্রথমে যদি চলে যাই, যদি আমাদেরকে বলে যে এ ভার্সাস টি এর গ্রাফটা অঙ্কন করো, তো সেক্ষেত্রে কেমন হবে। আমাদের কাছে ফর্মুলাটা ছিল আহ এটা, ফর্মুলা ছিল হচ্ছে এ থেকে, অর্থাৎ রিয়েকশনের একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে যে কনসেন্ট্রেশন, সেটার থেকে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা বিয়োগ ছিল, ইজ ইকুয়ালস টু মাইনাস কেটি ছিল। তো এটাকে আমরা যদি ডান পাশে একটু লিখে ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে। এইটা মাইনাস এরকমটা কেটে, সরি সামনে একটা মাইনাস আছে। তো এটার জন্য যদি বলি তাহলে কি মনটা হবে, তো এই গ্রাফটা হবে এরকম টাইপের। এদিকে ওয়াই এক্সিস বরাবর এ এর কনসেন্ট্রেশন, এক্সিস বরাবর টি এর কনসেন্ট্রেশন, আর এক্ষেত্রে আহ লিনিয়ারলি ডিক্রিজ করবে, এরকমটা হবে। তো এই জায়গায় আমাদের যে স্লোপটা হবে, সে স্লোপটা হচ্ছে মাইনাস কে। এটা হচ্ছে আমাদের এ ভার্সাস টি এর একটা গ্রাফ। আমরা যদি আরেকটা গ্রাফ যদি দেখতে চাই, যদি আমাদের আরেকটা গ্রাফ যদি অঙ্কন করতে বলে সামহাউ, তো সেটা হতে পারে, সাপোজ এটা চাইলো,
এরকমটা ভার্সাস টি এর গ্রাফ আমার কাছে চাচ্ছে, তো তখন সেক্ষেত্রে কিরকম হবে? তখন জিনিসটা হচ্ছে যে এটা একটা অরিজিন দিয়ে একটা মানে ইয়া পাওয়া যাবে, লিনিয়ারলি যাবে আর কি। তো এর পরবর্তীতে যদি দেখতে যাচ্ছি যে আরেকটা গ্রাফ যদি অঙ্কন করতে বলে, সে গ্রাফটা সাপোজ এরকমটা হতে পারে, যে এই তিন ধরনের গ্রাফ বেসিক্যালি অঙ্কন করতে দেখা যায় বই করতে আমাদের। তো এই তিন ধরনের গ্রাফ থেকে আমরা যথেষ্ট পরিমাণে আইডিয়া পাওয়া যায় কেমিক্যাল কাইনেটিক্স সম্পর্কে। সো যেহেতু আমরা এখানে দেখছি যে নির্দিষ্ট রেটের সাথে কিরকমটা হচ্ছে, যে কনসেন্ট্রেশনটার সাথে নির্দিষ্ট সময়ের সাথে রেটে কোনো চেঞ্জ নেই। এর কারণটা হচ্ছে আমরা যেটা দেখলাম গত পেজে, যে এই লাইনটাকে দেখতে পাচ্ছি যে সময় যত বাড়ছে তো রেট তত হচ্ছে যে কনস্ট্যান্ট থাকতেছে, অর্থাৎ কনসেন্ট্রেশনের উপর নির্ভর করছে না। কার কনসেন্ট্রেশন? অর্থাৎ রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশনের উপরে আমাদের ফার্স্ট জিরো অর্ডার রিয়েকশনটা নির্ভর করছে না। তো সেক্ষেত্রে এক্ষেত্রে গ্রাফটা হবে যে এরকম প্যারালাল একটা গ্রাফ হবে। ওকে, সো এটা ছিল আমাদের জিরো অর্ডার রিয়েকশন, এবং এভাবে আমরা ফার্স্ট অর্ডার রিয়েকশনটা নির্ণয় করতে পারি। এবার দেখা যাক যে ফার্স্ট অর্ডার রিয়েকশনের ক্ষেত্রে কেমন হবে। ফার্স্ট অর্ডার রিয়েকশন বলতে কি বুঝতেছি? ফার্স্ট অর্ডার রিয়েকশন, ফার্স্ট অর্ডার রিয়েকশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আর definitely proportional to concentration of reactant। এর ক্ষেত্রে আলফার মানটা হচ্ছে 1, তো 1 এখানে দেয়া হলো। সো dA ডিভাইডেড বাই dt মাইনাস ইজ ইকুয়ালস টু কে হচ্ছে রিয়েকশন কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট। তো সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি। আমরা জানি যে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, আর ইন্টিগ্রেশন করতে হলে যে সিমিলার যেগুলো রাশি থাকে সেগুলোকে একপাশে নিয়ে আসতে হয়। তো সেটাকে আমরা যদি একপাশে নিয়ে এসে যদি ইন্টিগ্রেশন করি, আমি ধাপে ধাপে দেখাচ্ছি, করলে এরকমটা থাকে KTT। ওকে, সো এইটাকে যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে কি আসবে, যে ln A ইজ ইকুয়ালস টু মাইনাস KT প্লাস কনস্ট্যান্ট, এবং আগের মতোই ঘটনাটি যে এট টাইম t ইজ ইকুয়ালস টু 0 তখন কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি হাই ছিল। তো সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি, যখন আমরা লিমিটটা বসিয়ে চিন্তা করছি তখন এভাবে বলতে পারি যে ln A is equals to minus KT plus ln A naught। সেটা কখন? এটা হচ্ছে যখন টাইম t is equals to যখন 0, t is equals to যখন 0, তখন কনস্ট্যান্ট is equals to হচ্ছে ln A naught। কারণ আমরা এটা কেন বলছি, কারণ ওই সময়টাতে টাইম t is equal to যখন 0 ছিল তখন রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি ছিল, মানে হাই ছিল। তো এখান থেকে আমরা চাইলে আরো এটা নর্মালাইজ করতে পারি। নর্মালাইজ করতে পারি এভাবে যে লন উপরে এ দিতে পারি, নিচে হচ্ছে রিয়েকশনের এরকম ইজ ইকুয়ালস টু মাইনাস কেটি। আমরা মাইনাস চিহ্নটাকে চেঞ্জ করার জন্য চাইলে এভাবে লিখতে পারি, জাস্ট সিম্পল ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এভাবে মাইনাসটা দিতে পারি। তো এইটা হচ্ছে আমাদের ফাইনালি একটা ফর্মুলা। এটা হচ্ছে কোথায়, যে ফার্স্ট অর্ডার রিয়েকশনের ক্ষেত্রে এরকম ভাবে ইংরেজ থাকে। তো এটার জন্য আমরা যদি সরাসরি ওই আগের মতোই তিনটা গ্রাফ যদি অঙ্কন করতে যাই তো সেক্ষেত্রে কেমন হবে, যদি গ্রাফটা যদি দেখি যে রেট ভার্সাস কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট, তো সেক্ষেত্রে কেমন হবে। তো রেট ভার্সাস কনসেন্ট্রেশন অফ রিয়েকশনটা কেমন হবে, যেহেতু আমরা দেখলাম যে গত পেজে যে রেট প্রপোর্শনাল টু সি, অর্থাৎ সি অর্থাৎ এভাবে দিতে পারি চাইলে, যে রিয়েক্টেন্টের ইনিশিয়াল বা রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশনের সাথে সেটা লিনিয়ারলি মানে প্রপোর্শনাল। তো সেক্ষেত্রে কিরকম হবে, যত রেট কনসেন্ট্রেশন বাড়বে তত রেটটা তত বাড়বে। তো সেক্ষেত্রে কার্ভটা হবে এরকম, কার্ভটা হবে এরকম। অ্যান্ড আরেকটা যদি আমাদের বলে যে এরকম যে লন এ নট ডিভাইডেড বাই এ, এইটার কার্ভটা যদি অঙ্কন করতে বলে, এইটা ভার্সাস টি এর গ্রাফটা যদি অঙ্কন করতে বলে, তাহলে এই গ্রাফটা তাহলে কেমন হবে। তো অ্যাজ উই নো যে লাস্ট পেজ এটা ছিল, দেখে আসি একটু।
যে এই ইকুয়েশনটা থেকে এটাও দেখা যাচ্ছে যে y ইকুয়ালস টু mx এর গ্রাফ, অর্থাৎ একটা সরলরেখা গ্রাফের মতোই হবে, অর্থাৎ এই গ্রাফটাও এরকম টাইপেরই হবে। অথবা আমাদের কাছে আরেকটা গ্রাফ আর্ট করতে বলতে পারে, সেটা হলো যে এরকম, এখানে একটা বিষয় খেয়াল করার রয়েছে, লন সি বা লন এ ভার্সাস টি এর গ্রাফটা যদি আর্ট করতে বলে তো সেটা কিরকম হবে। সো সেই রেখা গ্রাফটাও এরকমই হবে, যে এটা একটু একটু দেখার মতো বিষয় আছে, যে এরকমটাই হবে। সো ডিক্রিজ করছে কনসেন্ট্রেশনটা সময়ের সাথে সাথে। কনসেন্ট্রেশন ডিক্রিজ করছে এটা না, আসলে এটাকে লন করা হয়েছে বলে ভ্যালুটা আসলে কমে যাচ্ছে তাই। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যে এখানে আমরা খেয়াল করে দেখা যায় যে এই প্রান্তটা আমরা ওয়াই এক্সিসে একদম এর সাথে সংযুক্ত করেছি, কিন্তু আমরা যদি ফার্স্ট অর্ডার রিলেশনের ক্ষেত্রে দেখি, গ্রাফের মধ্যে দেখি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এটাকে সংযুক্ত করিনি। এই দুটার মধ্যে পার্থক্য কি বা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কিরকম হবে, তো এইটা একটু আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা যদি দেখি টাইম টি ইজ ইকুয়ালস টু যখন জিরো, টাইম টি ইজ ইকুয়ালস যখন জিরো, তখন কনসেন্ট্রেশনটা জিরো না, কনসেন্ট্রেশনটা হচ্ছে যে সবচেয়ে হাই। এবং এক্ষেত্রে যদি আমরা বলি যে টাইম টি ইজ ইকুয়ালস টু জিরো যখন, তখন লন এ নট এর ভ্যালুটা আসলে সবচেয়ে বেশি এখানে, তো এটা এখানে প্রকাশ করা যেতে পারে একে চাইলে। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা এখান থেকে একটা জিনিস দাঁড় করাতে পারি, সেটা হলো যে আহ, একটা প্রশ্ন আসে এখান থেকে যে ফার্স্ট অর্ডার রিয়েকশনের জন্য দেখা যাচ্ছে রিয়েকশনটা কখনো শেষ হয় না, রিয়েকশনটা কখনো এন্ড নেই। তো এর একটা এক্সপ্লেনেশন প্রয়োজন রয়েছে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তো তারা এই জিনিসটা সম্পর্কে এক্সপ্লেনেশনটা দাঁড় করাবেন, যে ফার্স্ট অর্ডার রিয়েকশনটা নেভার এন্ডস, অর্ডার রিয়েকশন নেভার এন্ডস। তো এইটার একটা এক্সপ্লেনেশন দাঁড় করাবেন, দাঁড় করানোর মধ্যে কমেন্ট বক্সে আপনি ড্রপ করতে পারেন, এবং পরবর্তীতে আমি এটা নিয়ে একটা আলাদা একটা ক্লাস রেডি করব, যে ফার্স্ট অর্ডার রিয়েকশনটা কেন এন্ড হয় না এবং এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কিরকমটা হবে না হবে। সো সে পর্যন্ত সকলের সাথে থাকবেন, এবং যে কোনো প্রকারের ভুল ত্রুটিগুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানি যে এখানে কথার মধ্যে হয়তো দু একটা জায়গায় একটু স্লাইড চেঞ্জ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমার ডিস্ট্রাকশনের কারণে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট এই পর্যায়ে আমি সবকিছু মনে হয় ঠিক আছে, যে আমরা রিয়েকশন রেট দেখলাম, রিয়েকশন অর্ডার দেখলাম, এবং রিয়েকশন অর্ডারের সাথে আহ, কিভাবে চেঞ্জ হয় ফার্স্ট অর্ডার রিয়েকশন, সেকেন্ড অর্ডার রিয়েকশন, থার্ড অর্ডার রিয়েকশন কিভাবে হবে, যেহেতু আমরা জিরো অর্ডার এবং ফার্স্ট অর্ডার রিয়েকশন করে দেওয়া হলো, তো সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার রিয়েকশনের জন্য ঠিক সিমিলারলি আগানো যাবে। বাট এখানে সেক্ষেত্রে সেখানে দুইটা আলফার ভ্যালুটা 2 হবে, আলফার ভ্যালুটা 3 হবে এরকম, এবং ইন্টিগ্রেশন অর্থাৎ সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করতে পারলেই আসলে এই গ্রাফগুলো অঙ্কন করা যাবে। এবং এই জিনিসগুলো একটা ভ্যালু অ্যাড করবে যখন আপনি রিয়েকশনের অর্থাৎ একটা রিয়েকশন করার পর তার কাইনেটিক স্টাডি যখন করতে যাবেন, তখন এই জিনিসটা অত্যন্ত কাজে দেবে আর কি। এবং এই কাইনেটিক স্টাডির উপর ভিত্তি করে বলা যায় রিয়েকশনটা কতটা এফিসিয়েন্ট ছিল, এবং পাশাপাশি এটা বলা যায় যে যে সকল রিয়েক্টেন্ট বা যে সকল ক্যাটালিস্ট এখন অংশগ্রহণ করেছে তারা কিভাবে এখানে রিয়েকশনের সাথে ইন্টারঅ্যাক্ট করেছে। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আগামী লেকচারে আবার দেখা হবে।